মাদকাসক্ত মানুষের যখন পকেটে টাকা থাকে না তখন মাথা কি ঠান্ডা না গরম? বাসায় গিয়ে বউকে পিটায়। সন্তানকে মাদকের টাকার জন্য যখন পাগল হয়ে গেছে, বাবাকে নিস্তার দেয় না, তখন পিতা নিজে তার সে বলছে দোষটা আমার না, আমি জানি না কি করেছি, কিন্তু আমি যখন মদ্যপ হয়েছি, বিকারগ্রস্ত হয়েছি, তখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ ঈমানদারদেরকে মেনশন করে বলছেন নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারণের তীর, লটারি, রিজসুন, এগুলো অপবিত্র। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। আমরা সফল হতে চাই কি চাই না? উন্নত হতে চাই কি চাই না? আচ্ছা, এই যে চৌরাস্তায় এখন উপর দিয়ে যায়, এটাকে কি বলে? ফ্লাইওভার। 5 বছর আগে ছিল। সাইনবোর্ডে আরেকটা আছে, বাইপাসে আরেকটা আছে, গাজীপুর আরেকটা আছে। তো এখন কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, বিগত সরকার উন্নয়ন করে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফ্লাইওভার, মেট্রো রেল, এরপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাটির এই যে পানির নিচ দিয়ে একটা করেছে, এটা যেন কি টানেল, সব হয়ে আমরা মনে করেছি উন্নত হয়ে গেছি। রব বলছেন তোমরা যদি সফল হতে চাও তাহলে তোমাদের সমাজ থেকে মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো নির্মূল করতে হবে। এর আগে তোমার রাষ্ট্রের ফ্লাইওভার 2 তলা নয় 200 তলা যদি হয়, তোমার মেট্রো রেল যদি রাষ্ট্রের এপার থেকে ওপার পর্যন্ত হয়, রাষ্ট্র থেকে যদি মাদক নির্মূল করতে না পারো, এই রাষ্ট্র কোনোদিন সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে না। সম্মানিত হাজিরিন, একটা সময় গেছে আমরা মূর্তি নিয়ে কথা বলতে পারিনি, কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখেছি যারা মূর্তি বানিয়েছিল তাদের বাবার মূর্তিগুলো মাথায় কুড়াল দিয়ে ভেঙে মূর্তির উপরে প্রস্তাব করা হয়েছে। শিক্ষা হওয়া দরকার পৃথিবীতে যারা মানুষের মূর্তি বানায়। আমরা সরকারকে বলছি, এখন যে সরকার আছে, সাফ কথা, রব বলেছেন তোমার রাষ্ট্রকে যদি তুমি সমৃদ্ধ করতে চাও, সমাজকে যদি উন্নত করতে চাও, তাহলে মদ, জুয়ার পাশাপাশি মূর্তিও নির্মূল করতে। মূর্তি থাকবে কোথায়? আরে পূজা মণ্ডপে, কিন্তু যেখানে সেখানে মূর্তি বানাতে আমরা দেব না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে আমাদের রাষ্ট্র সমৃদ্ধ হোক, উন্নত হোক, আমরা তা চাই কি চাই না? তাহলে মাদক নির্মূল করতে হবে। আমি এই পয়েন্টে সামান্য কিছু কথা বলে, কারণ হুজুর আছেন, তারা বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন, ফ্লাইওভার 200 তলা হলেও রাষ্ট্র উন্নত হবে না যদি মাদক নির্মূল করা না যায়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে যারা বসবাস করেন, মাঝে মধ্যে কি এমন হয় যে আপনাদের গেটের সামনে থাকা বাল্বটা খুলে নিয়ে গেছে? হয় কি হয় না? কারা নেয়? এই চোর কারা? খবর নিয়ে দেখুন, যারা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গ্রামে তারা রান্নাঘর থেকে ভাঙা ডেক পাতিল চুরি করে নিয়ে যায়, শহরে গেটের সামনে থেকে বাল্ব পর্যন্ত চুরি করে নিয়ে যায়। এই চুরি বন্ধ হোক, আমরা তা চাই কি চাই না? একটু উত্তর দেবেন, অনেক জোরে না বললেও রিপ্লাইটা দেবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে শেষ করব। ভাইরা আমার, বাল্ব চুরি, ডেক চুরি থেকে শুরু করে পুকুর চুরি, সাগর চুরি পর্যন্ত যত ধরনের চুরি আছে বন্ধ হয়ে যাক, আমরা তা চাই কি চাই না? চাইলে 1 নম্বরে মাদক বন্ধ করতে হবে। কারণ যেই সমাজে মাদক যত বেশি ছড়িয়ে পড়ে, ওই সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি তত বেশি বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, মাদকের কারণে চুরি ডাকাতি হয়, মাদকের কারণে হত্যা হয়। এই যে বছরের 26 জুলাইয়ের প্রতিবেদন, দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে যে স্ত্রীকে নরসিংদীতে, ব্রাহ্মণবাড়িয়াতে স্ত্রীকে স্বামী মাদকের টাকা না দেওয়ার কারণে কুপিয়ে হত্যা করেছে। গাজীপুরেতে এরকম ঘটনা নাই? হ্যাঁ, আছে না নাই? মাদকাসক্ত মানুষের যখন পকেটে টাকা থাকে না তখন মাথা কি ঠান্ডা না গরম?
বাসায় গিয়ে বউকে পিটায়, নারী নির্যাতনের অন্যায় হয়। এখানে শেষ নয় ভাইরা আমার, আমি রিপোর্ট যদি বলি 10টা 15টা বলতে পারবো ডেট ওয়াইজ, ডেট সহ, কিন্তু আমি সময়টা নষ্ট করতে চাই না। আপনারা যদি যাচাই করতে চান গুগলে শুধু সার্চ দেবেন যে মাদকের কারণে হত্যা, বাবা ছেলেকে মেরেছে, ছেলে মাকে মেরেছে, বাবাকে মেরেছে, এমনকি পিতা তার সন্তানকে মাদকের টাকার জন্য যখন পাগল হয়ে গেছে, বাবাকে নিস্তার দেয় না, তখন পিতা নিজে তার সন্তানকে হত্যা করেছে। এই যে গাজীপুরের কালীগঞ্জের ঘটনা। সুতরাং মাদকের সাথে হত্যার সম্পর্ক আছে না নাই? মাদকের কারণে ধর্ষণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর 5 আগে এক ছাত্রীকে ধর্ষণ করা হলো, ধর্ষককে ধরা হয়েছে, রিমান্ডে নেওয়া হলো। সামনে দুটো দাঁত নেই, জিজ্ঞেস করা হলো ধর্ষণ করেছো কেন? সে বলল দোষ তো আমার না, দোষ তো কালো পানি। কোন পানি? কালো পানি বোঝেন তো আপনারা? ওই আমরাও কিন্তু আবার মাঝে মধ্যে কালো পানি খাই, ওইটা আবার ওইটা না। মাহফিলে দেয় না মাঝে মধ্যে, কাপে দেয় না? সে বলছে দোষ তো আমার না, আমি জানি না কি করেছি, কিন্তু আমি যখন মদ্যপ হয়েছি, বিকারগ্রস্ত হয়েছি, তখন আমি ধর্ষণ করেছি। সুতরাং ধর্ষণ বন্ধ হোক, আমরা তা চাই কি চাই না? চাইলে আগে মাদক বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মাদকের কারণে হত্যা হয়, মাদকের কারণে ধর্ষণ হয়, মাদকের কারণে ছিনতাই হয়, মাদকের কারণে চুরি হয়, ডাকাতি হয়, দুর্নীতি হয়। সুতরাং আমরা যদি অন্যায় অপরাধ বন্ধ করতে চাই, জোরে বলুন আগে কি বন্ধ করতে হবে? এই গেল বছরের 2000 কত সাল এটা? তাহলে গেল বছর কত সাল ছিল? 21 অক্টোবর দৈনিক সমকাল পত্রিকায় রিপোর্ট এসেছে, বাংলাদেশে বছরে 25,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর দিন বণিক বার্তা পত্রিকা বলেছে যে পরিমাণ মানুষ এক বছরে সড়ক দুর্ঘটনায় মারা যায়, তার 30% মানুষ মারা যায় ড্রাইভারেরা রাতের বেলায় গাঁজা খেয়ে গাড়ি চালায় বলে। আপনি আপনার ছেলেকে পাঠালেন পঞ্চগড়, 7ম শ্রেণীর ছাত্র, ছেলেটা অন্যায় অপরাধের জগতে এখনো ঢুকেনি, প্রাপ্তবয়স্ক হয়নি বলে গুনাহ করেনি। আপনি চন্দ্রা থেকে বাসে তুলে দিলেন। এই বাস যখন যাচ্ছে, রংপুর পেরিয়ে ড্রাইভার হোটেলে গিয়ে মদ খেলো, এরপরে রাস্তা মনে করে খালের ভিতরে বাস নামিয়ে দিল, আপনার নিষ্পাপ ছেলেটা মারা গেল। এমন হয় কি হয় না? এরকম 7,500, আপনি 25,000-এর 30% করুন, 7,500 মানুষ রাস্তায় প্রাণ দিচ্ছে মাদকের কারণে। সুতরাং মাদকের কারণে হত্যা, ধর্ষণ, ছিনতাই নয়, রোড অ্যাক্সিডেন্ট হয়। এই সব অন্যায় বন্ধ হয়ে যাক, জোরে বলুন আমরা তা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, এর বাইরে রয়েছে স্বাস্থ্যগত কুফল। মাদকের কারণে খাদ্যনালীতে ক্যান্সার হয়, স্টিকুলার ক্যান্সার হয়, মাদকের কারণে চোখ নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। একটু আওয়াজ করে বলবেন কিডনিটা আমাদেরকে দিয়েছেন কে? চোখটা কে দিয়েছেন? নাকি শ্বশুর বাড়ি থেকে আনছেন কেউ? এই চোখটা আমানত। এই চোখ মাদক সেবন করে করে আপনার সন্তান নষ্ট করছে। এর চেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশে বর্তমানে বন্ধ্যাত্ব বাড়ছে পুরুষদের মাঝে। এই ছেলেরা ভালো করে শোনো, এবং আপনাদের শোনা দরকার। বন্ধ্যাত্ব মানে কি? দু একজন একটু বলুন না, বন্ধ্যাত্ব মানে কি? বাচ্চা কাচ্চা বেশি হওয়া, ঠিক না? তাহলে কি? ও না হওয়া। বিবিসি বাংলা জরিপে বলছে বাংলাদেশে পুরুষদের মাঝে বন্ধ্যাত্বের হার বাড়ছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এর পেছনে কারণ হলো মানুষের যে বীর্য, এই বীর্যটা কে দিয়েছেন? এটা আমানত। মেডিকেল সায়েন্স বলছে একজন সুস্থ মানুষের একবারের মিলনে 2 মিলিলিটার অথবা একটু বেশি বীর্য বেরিয়ে যায়। 1 মিলিলিটার হলো 1 লিটারের 1000 ভাগের 1 ভাগ। 2 মিলিলিটারের মতো বীর্য বেরিয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের 1 মিলিলিটার বীর্যে শুক্রাণু, যেটা দিয়ে মানুষ তৈরির উপাদান যেটা দিয়ে দিয়েছেন, সেই শুক্রাণু থাকে 1 মিলিলিটারে 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন পর্যন্ত। 1 মিলিয়ন কয় হাজারে হয়? মাশাআল্লাহ, হুজুর বলে ফেলেছেন। 1 মিলিয়ন কয় হাজার? 10 লক্ষ।
তাহলে 50 মিলিয়ন যদি হয়, হিসেব করে দেখুন, 100 মিলিয়ন হলে একটু চিন্তা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। বাংলাদেশে মানুষ আছে কয় কোটি? আরে এখন রিপোর্ট বেরিয়েছে নাকি 40 কোটি হয়ে গেছে মানুষ। হ্যাঁ আচ্ছা 20 কোটি ধরলাম, 20 কোটি ভাইরা আমার, গোটা বাংলাদেশে 20 কোটি মানুষ। একটু চিন্তা করো রবের সৃষ্টি সম্পর্কে। একজন মানুষের একবারের মিলনে যদি 2 মিলিলিটার বীর্য বের হয়, তাহলে 2 মিলিলিটারে 200 মিলিয়ন। দ্যাট মিন্স 20 কোটি মানুষ তৈরির উপাদান আমার রব একবারে বেরিয়ে যাওয়া বীর্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাদানী সাহেবের ওয়াজ শুনে খুব জোশে আছেন বোধহয় নাকি? বাংলাদেশে যেই পরিমাণ মানুষ, সেই পরিমাণ মানুষ তৈরির উপাদান রব কে দিয়েছেন? এটা দিয়েছেন কে? একবারের বেরিয়ে যাওয়া বীর্য। এখন মেডিকেল সায়েন্স বলছে যে একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড কি? 1 মিলিলিটার বীর্যে যদি 15 মিলিয়নের নিচে বীর্যের আপনার শুক্রাণুর সংখ্যা নেমে যায়, 15 মিলিয়নের নিচে, স্বাভাবিকভাবে থাকে 50 থেকে 100 মিলিয়ন। কিন্তু যদি বীর্যে 1 মিলিলিটার, একটু একটু লজ্জার কথা এরপরেও বলি, ছেলেদেরকে সাবধান করতে হবে। 1 মিলিলিটার বীর্যে যদি শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়নের নিচে নেমে যায়, তাহলে এই মানুষটার আর বাচ্চা হবে না। এখন যে বন্ধাত্বের হার বাড়ছে, এর পেছনে কারণ হলো শুক্রাণুতে বীর্যে শুক্রাণুর সংখ্যা নিচে নেমে এসেছে। মেডিকেল সায়েন্স বলছে এই যে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়, এর সবচেয়ে বড় কারণ হলো মাদক সেবন করা। এবার বলুন, আমাদের আগামীর প্রজন্মকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে মাদক থেকে এই সমাজকে বাঁচাতে হবে। মাদকের কারণে হত্যা, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতি, এরপরে স্বাস্থ্যগত কুফল, বীর্যের শুক্রাণুর সংখ্যা পর্যন্ত কমে যায়। একটু আওয়াজ করে বলুন, এই মাদক সমাজ থেকে নির্মূল হোক। আমরা তা চাই কি চাই না? এখন কি করতে হবে এটা আমি সংক্ষেপে বলে আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, যেহেতু আমার পরে অনেক বড় 2 জন আলোচক করেছেন। আমি সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনার যে সন্তানের বয়স হয়েছে 8 বছর, 9 বছর, 10 বছর, 10 বছর বয়সের সন্তান, আগামী 20 বছর পর তার বয়স হবে কত? এখন 10 আছে, 20 বছর পরে কত হবে? এই 30 বছর বয়সে আপনার ছেলেটা মাদকাসক্ত থাকুক, আপনি তা চান তো নাকি? সর্বনাশ হয়ে যাবে। আমি গেল বছর রাজশাহী গেছি ওয়াজ করতে, রাজশাহী শহরের একদম প্রাণ কেন্দ্রে বক্তব্য রাখছি। তো মোটামুটি 2.5 ঘন্টা বক্তব্য রাখা হয়েছে। আমাকে দিয়েছেই তারা মেবি 10:30টার দিকে, প্রায় 1টা বেজে গেছে রাত। ওই সময়ে মাদ্রাসার মোহতামিম সাহেব তিনি বললেন যে হুজুর, যেহেতু লোকজন এখনো আছে, আপনি একটু চাইলে মাদ্রাসার জন্য কিছু অর্থ কালেকশন হবে। তা আমি চিন্তা করলাম তাহলে একটু বলি। কর্তৃপক্ষকে বললাম, মোটামুটি টাকা উঠেছে ভালো। হুট করে একজন 500 টাকা দিয়েছেন এবং তার বাবার নামটা বলতে হবে, এটা তিনি লিখে দিয়েছেন যে তার বাবার নামটা বলে দোয়া করতে হবে। তা আমি তখনও 1000-এর সিরিয়ালে আছি, আর তিনি দিয়েছেন কত? তা আমি আমার পকেটে মেবি এখনো কলম আছে, কলম বের করে আমি তার বাবার নামটা নোট করে রেখেছি, যে যখন 500 সিরিয়াল আসবে তখন প্রথমেই বলে ফেলবো। তা বেচারা 2-3 মিনিট ওইখানে দাঁড়িয়ে থেকে দেখেছে যে তার বাবার নাম বলা হচ্ছে না। সে ওই আমার পাশে এসে, মঞ্চের ডান পাশে এসে গালি দিয়ে বলছে, একটা খারাপ ভাষা বলে বলছে যে বান্দির ফুতাইনে যে মায়ের খায়, এটার লাগে তো খায়। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা আপনারা বলুন, ওয়াজের মঞ্চের পাশে বসে যদি বক্তাকে গালিগালাজ করা হয়, পাবলিককে ছাড়বে? আমি খুব স্বাভাবিকভাবে, শান্তভাবে, ধৈর্যের সাথে বিষয়টিকে হ্যান্ডেল করলাম। কারণ আমার বুঝতে বাকি নাই, যেই ছেলেটা ওয়াজের মঞ্চের পাশে এসে দাঁড়িয়ে বক্তাকে গালিগালাজ করতে পারে, সে হয়তো পাগল, নয়তো মাদকাসক্ত। খুব স্বাভাবিকভাবে বিষয়টি হ্যান্ডেল করলাম। ওয়াজ শেষ হয়ে গেল, দোয়া করবে, এরই মাঝে চিরকুট এসেছে। চিরকুটে ওই ছেলেটার মা সাবেক এমপির মা, সাবেক এমপির বউ, যে ওই ছেলেটার মা সাবেক একজন এমপির স্ত্রী, তিনি চিরকুট পাঠিয়েছেন। অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হুজুর আপনি যে আমার ছেলেকে গণধুলাই খাওয়া থেকে বাঁচিয়েছেন, এই জন্য 1 নম্বরে ধন্যবাদ। 2 নম্বরের বিষয় হলো, আমার ছেলেটা মাদকাসক্ত, সম্ভবত মাদকের আড্ডা
রাস্তা থেকে একটু আগেই উঠে এসেছে, এই কারণে সে বিকারগ্রস্ত হয়ে আপনাকে গালিগালাজ করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আপনার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করছি। এটা বললো কে? ওই ছেলে বলেছে না তার মা? সে তো চলেই গেছে, আবার হয়তো আড্ডায় গেছে। মানে ঘটনা হচ্ছে সে দাঁড়িয়ে ওয়াজ শুনছিল, এক পর্যায়ে একটু ভালো লেগেছে, বাপের জন্য 500 টাকা দান করেছে। কিন্তু তার শর্ত হচ্ছে সাথে সাথে বাপের নাম বলে দোয়া করতে হবে। এমপি সাহেবের ছেলে বলে কথা আছে না? তা আমি যথারীতি বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যাব, সাদা সফেদ জামা পরা এক লোক আমার পায়ে ধরে ধরে অবস্থা, সাথে একটা ইয়াং ছেলে, ছেলেটার বয়স 17-18 হবে, ছেলেটাও আমার পায়ে ধরে ধরে অবস্থা। তাই বললাম কি হয়েছে? আশ্চর্য ব্যাপার, আমি স্যান্ডেল পরতে যাব। তারা বলছে যে হুজুর আপনার প্রতি কৃতজ্ঞতা, আমরা জানি আপনি যদি মন থেকে ক্ষমা করে না দেন আমার ভাইটা তো মাদকাসক্ত আছে, হয়তো পাগল হয়ে যাবে। আলেমদের সাথে বেয়াদবি করলে যদি মন থেকে অনিচ্ছায়ও যদি বদদোয়া এসে যায়, ধ্বংস হয়ে যাবে। আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আপনারা বলুন তো, এমপির পরিবারের এই ছেলেটি যে ঘটনা ঘটিয়েছে এর পেছনে কারণ কি? একটু জোরে আওয়াজ করে বলুন কারণ কি? সুতরাং আপনারা যারা সুশীল রয়েছেন, মাদ্রাসায় পড়ানোকে মনে করেন মাদ্রাসায় গরিবের বাচ্চারা পড়ে, কোরআন শেখাতে চান না, সবক নিন। ওই ছেলেটা, একটা ছেলে নষ্ট হয়েছে, আপনার 5টা ছেলে যদি থাকে, 5টা ছেলে থেকে যদি একটা ছেলে মাদকাসক্ত হয়, এই পরিবারের সম্মান এবং সম্পদ নষ্ট করার জন্য আর কিচ্ছু লাগবে না। আমার ছেলে মাদকাসক্ত হোক, আমরা তা চাই নাকি? না চাইলে ওয়ে আউট আমাদের বের করতে হবে। ওয়ে কি? 1 নাম্বার হলো আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। এই জোরে আওয়াজ করে বলুন কি শেখাতে হবে? কোরআন। এখন প্রশ্ন হলো, কোরআন শিখালে বাচ্চারা মাদক মুক্ত থাকে, এটার প্রমাণ কি? গণমাধ্যমগুলোতে রিপোর্ট রয়েছে, আমি 5টা-7টা রিপোর্ট পত্রিকার তারিখ সহ বলে দিতে পারবো, সময় নষ্ট করব না। কালের কণ্ঠ পত্রিকা বলছে ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। ঢাবি মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় মাদকের আখড়া, বুয়েট মাদকের আখড়া। আজকের বিশ্ববিদ্যালয়গুলো যখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে, আমরা তখন বুকে হাত দিয়ে বলতে পারি এই দারুল আবরার মাদ্রাসার মতো আমাদের মাদারসগুলো, কওমি মাদ্রাসার ছাত্ররা 1% ছাত্র গাঁজা মাদক সেবন করে না। সরকারকে চিন্তা করতে হবে। এখন খুব পজিটিভ ওয়েতে দেশ যাচ্ছে, মাদানী সাহেব এই কথা বলে গেছেন। আপনারা জানেন যে লাস্ট ইয়ারে, গেল বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বৃষ্টির নামাজ পড়তে চাচ্ছিল। এই বৃষ্টির নামাজকে কি বলা হয়? সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল। যেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বৃষ্টির নামাজ পড়ার জন্য অনুমতি দেয়নি, রাত কান ধরে সেই প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গদি থেকে নামিয়ে দিয়েছে। তার নেত্রী সহ তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যিনি ভিসি হয়েছেন, প্রথম দিনেই তার ইমামতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করা হয়েছে। আমি অবাক হয়েছে, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই যে ভাইয়া আপনি একটু সাইড হয়ে যান, একটু সাইড হয়ে যান, পরে আমার আলোচনা শেষ হলে তারপর। ও এটা 4 তলার মনিটর। ওকে, হ্যাঁ আপনারা শুনুন, এই বিষয় হচ্ছে একটু বলতে দিন। এইটার নিচে যে মনিটর আছে, প্রজেক্টর, ওই প্রজেক্টরের ক্যামেরা এটা, আপনারা একে একটু সুযোগ করে দিন, অন্যরা যথাসম্ভব। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। আমিও বলেছিলাম যে উইদিন 10 মিনিটস আই উইল ফিনিশ। তো 11 বাজে আর 4 মিনিট আছে ইনশাআল্লাহ, হুজুর যদি অনুমতি দেন। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আগে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি বলতেন যে 10 টাকায় পুরি সিঙ্গারা পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়কে লাটে তুলে গেছেন। এখন আমরা বলতে চাই, মাননীয় ভাইস চ্যান্সেলর, আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না। আমরা চাই আপনার বিশ্ববিদ্যালয়ে মাদক মুক্ত হয়ে যাক। দরকার আছে না নয়? আমার ট্যাক্সের টাকায় পরিচালিত কোনো বিশ্ববিদ্যালয়কে আমি মাদকের আখড়া হিসেবে দেখতে চাই না। ওইটা কি? শুনুন, দৈনিক ইনকিলাব পত্রিকা 21/7/2013, আমি শুধু একটাই রেফারেন্স দিয়ে বলি। তারা পেছনের পৃষ্ঠায় একটা রিপোর্ট করেছে। সে রিপোর্টে তারা বলেছে ঢাকায় একটা হাসপাতাল আছে স্কয়ার, কম দামি না বেশি দামি?
অনেক দামি নামি দামি হাসপাতাল, সেখানে রোগীর অপারেশনের জন্য রক্ত লাগবে। রোগীর গার্ডিয়ান পেরেশান হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 4 ছাত্রকে এনেছে। এই রক্ত নিয়ে ডাক্তার রক্ত পরীক্ষা করে ঢিল মেরে ফেলে দিয়েছে, বললো এই রক্ত পচা। রোগীর গার্ডিয়ান পেরেশান, ভালো রক্ত কোথায় পাই? হাসপাতালের বারান্দায় পায়চারি করছেন। এমন সময় আরেক ডাক্তারের সাথে সাক্ষাৎ। ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে খুবই চিন্তিত মনে হয়, কারণটা কি? রোগীর গার্ডিয়ান বললেন, ডাক্তার সাহেব আমার ভাইয়ের অপারেশন হবে, বিশ্ববিদ্যালয় থেকে 4 জন ছাত্রকে এনেছিলাম। এই ছাত্রদের রক্তে মাদকের জীবাণু পাওয়া গেছে, ইয়াবার জীবাণু পাওয়া গেছে, এমনকি এইডস এর জীবাণু পাওয়া গেছে। এই রক্ত ডাক্তার গ্রহণ করবে না। তো ওই ডাক্তার বললেন, দেখুন ইউনিভার্সিটিতে নয়, ভালো রক্ত যদি পেতে চান তাহলে দেখুন আশেপাশে কোথাও কওমি মাদ্রাসা আছে নাকি। জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আবার আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে না, ইউনিভার্সিটিতেও পড়েছি, বাট ওই রিপোর্টে কওমি মাদ্রাসার কথা ছিল। পাশের একটা মাদ্রাসা থেকে 2 জন ছাত্রকে এনেছে রোগীর গার্ডিয়ান। সেই 2 ছাত্রের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এদের রক্ত ফ্রেশ এবং পবিত্র। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনাদের কাছে জিজ্ঞাসা আমার, আপনার সন্তানের রক্ত এমন পবিত্র থাকুক, আপনি তা চান কি চান না? চাইলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বলে আমার মাদ্রাসার ছাত্র মাদকাসক্ত হয় না। আপনার সন্তান 7 বছর 8 বছর 6 বছর থাকতেই তার অন্তরটা কোরআন দিয়ে আলোকিত করে দিতে হবে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করতে হবে। আমার শেষ কথা হলো, বাংলাদেশ এবং এখন টার্নিং পয়েন্টে আছে, ভালো একটা জায়গায়, যে এখান থেকে আমরা হয়তো ইসলামী রাষ্ট্র বা কোরআন প্রতিষ্ঠার জায়গাটা আমরা প্রশস্ত করতে পারবো। আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে গত সরকার আইন করে গেছে মাদকের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এরপরেও দেশে মাদকাসক্ত লোকের সংখ্যা দিনে দিনে কমেছে না বেড়েছে? তার মানে আইন দিয়ে শুধু কাজ হয় না। যতক্ষণ পর্যন্ত আইন প্রণয়নের জায়গায় আলেমদেরকে নেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে মাদক মুক্ত করা যাবে না। আইন লাগবে কোরআনের, শাসন লাগবে কোরআনওয়ালাদের। জোরে বলুন, আইন লাগবে কিসের আর শাসন লাগবে কিসের? কোরআনওয়ালাদের। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভাইরা আমার, আমি ঢাকা শহরে বক্তব্য রাখছিলাম, যেখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাকে বললেন যে হুজুর, আপনারা তো এত লম্বা লম্বা কথা বলেন। একটু বিরক্তির সুরে তিনি আমাকে বললেন যে কোরআন দিয়ে এই সময়েও মাদক নির্মূল করা যাবে, এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? এত এত আইন হলো, এত কিছু হলো, এই প্রমাণটা দিয়ে আমি শেষ করছি। আচ্ছা, আফগানিস্তান এখন শাসন করছে কারা? মাশাআল্লাহ, একটু জোরে বলুন, কারা? এরা কারা? হুজুর, হুজুর, কওমি মাদ্রাসার পাগড়ি পরা হুজুর ক্ষমতায় গেছে কবে? 2020 সালের 15 আগস্ট। তাহলে কয় বছর হলো? মাত্র 2-3 বছর। তালেবান সরকার যখন ক্ষমতায় গেছে, গোটা পৃথিবীর গণমাধ্যম বলেছে তালেবান মাদক ব্যবসা ছাড়তে পারবে না। কারণ কি? কারণ হলো আফগানিস্তানকে বলা হয় পৃথিবীর মাদকের রাজধানী। অর্ধেকের বেশি মানুষ মাদকাসক্ত। তার চেয়ে জঘন্য ব্যাপার হলো, পৃথিবীর জনপ্রিয় একটা মাদকের নাম হচ্ছে আফিম। এই আফিমের 80% চাষ হয় আফগানিস্তানে। বলুন তো তাহলে মাদক নির্মূল করা কঠিন না সহজ? অনেক কঠিন। কিন্তু তালেবান সরকার যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করেছে, তালেবান সরকার বলেছে আইন যাদের কোরআনের হয়, যাদের সংবিধান হয় কোরআন, তাদেরকে কোনো কিছু আটকাতে পারে না। তাও আমাদের প্রথম আলো পত্রিকা পর্যন্ত নিউজ করেছে মাদক ব্যবসা, আপনারা গুগলে সার্চ দিলে এখনই পাবেন, তারা লিড করেছিল মাদক ব্যবসা ছাড়তে পারবে না তালেবান। আমার ভাইয়েরা, আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কয়টা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে? বলুন না, আপনারা জানেন না এইসব কথা? কয়টা? একটাও না। 1000 মিলিয়ন মার্কিন ডলার আমেরিকা আটকে দিয়েছে, রিজার্ভ দেবে না তাদেরকে। তাদের সামনে পথ ছিল কণ্ঠকাকীর্ণ, কাটা বিছানো। তালেবান সরকারের সমর্থন নাই, রিজার্ভ নাই, অর্থনীতি ভেঙে পড়েছে, কিন্তু বুকে ছিল কি? আরে জোরে বলে না, বুকে ছিল কি? কোরআন। গোটা পৃথিবীর গণমাধ্যম বলেছে আফগানিস্তানকে তালেবানরা মাদক মুক্ত করতে পারবে না।
গোটা পৃথিবীর গণমাধ্যমকে চ্যালেঞ্জ করে গেল বছর রয়টার্স বলেছে আফগানিস্তানে মাত্র 2 বছরে তালেবান সরকার কোরআন দিয়ে 99% মাদক নির্মূল করে ফেলেছে। বাংলাদেশে এখন যে সরকার আছে তারা তো অল্প সময়ের জন্য থাকবে। আমরা আগে সরকারকে বলতাম, এখন আপনাদেরকে বলি, দেশকে যদি বাঁচাতে চান তাহলে নির্বাচন যখনই হয়, যেভাবে হয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু মাদক নয়, হত্যা, ধর্ষণ, চিন্তায় কোন সমস্যা থাকবে না, কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি। আমার ভাইরা, আমরা বলেছিলাম, এদেরকে আমরা আগে বলতাম যে আপনারা তো মাদক নির্মূল করার অনেক চেষ্টা করলেন, পারলেন না, আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের হাতে দায়িত্ব দেন। আফগানিস্তানে যেরকম 2 বছরে মাদক নির্মূল হয়ে গেছে, বাংলাদেশে 2 বছর লাগবে না, 1 বছরে মাদক নির্মূল হয়ে যাবে। শুধু তাদের হাতে দায়িত্ব না, একটা ক্ষমতাও দিতে হবে। সেই ক্ষমতাটা কি? কোন মন্ত্রীও যদি সচিবালয়ে বসে মাদক সেবন করে, তাকে কলারে ধরে জনসম্মুখে এনে 80টি বেত্রাঘাত করার ক্ষমতাও যদি আলেমদের হাতে দেওয়া হয়, 2 বছর লাগবে না, 1 বছরে বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাবে। আর মাদক মুক্ত হওয়া মানে হত্যা কমে যাবে, ধর্ষণ কমে যাবে, ছিনতাই কমে যাবে, দুর্নীতি কমে যাবে, সড়ক দুর্ঘটনাও কমে যাবে। আমার ভাইয়েরা, এজন্য বাংলাদেশ মাদক মুক্ত হোক, আমরা তা চাই কি চাই না? আমরা সন্তানদেরকে কোরআন শেখাবো, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আপনারা কে কে সাথে একমত আছেন 2 হাত উঁচু করে দেখান। আমরা সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করব, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদক মুক্ত, সমৃদ্ধ, উন্নত কোরআনী রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। সবাই জুড়ে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।